টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের রায়মার্টিনের যে প্রথম স্কুলটা রয়েছে তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের রায়মার্টিনের প্রথম স্কুল রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রা 268 নম্বর পেজে পেয়ে যাবে। তোমাদের এই পরীক্ষার পূর্ণমান থাকে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটাও কিন্তু হলিস্টিক প্যাটার্নেই হবে। তো ভিডিও শুরু করার আগে একবার দেখে নেবো আমরা তোমাদের নাম্বার ডিভিশনটা কীভাবে হয়েছে। তোমাদের প্রথমে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চ্যাপ্টারটা রয়েছে ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র। এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন, দুটো 3 নম্বর প্রশ্ন এবং দুটো 5 নম্বর প্রশ্ন থাকছে। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এখান থেকে 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন, দুটো 3 নম্বর প্রশ্ন এবং দুটো 5 নম্বর প্রশ্ন থাকবে। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, দুটো 2 নম্বর প্রশ্ন, দুটো 3 নম্বর প্রশ্ন এবং দুটো 5 নম্বর প্রশ্ন থাকবে। তাহলে তোমার যেটা দেখা গেল 10টা তোমাদের এমসিকিউ থাকছে, 10টা 1 নম্বর প্রশ্ন থাকছে, 6টা 2 নম্বর প্রশ্ন, 6টা 3 নম্বর প্রশ্ন এবং 6টা 5 নম্বর প্রশ্ন। তার মধ্যে 10টা এমসিকিউর মধ্যে 10টাই করতে হবে, 10টা 1 নম্বরের মধ্যে 10টাই করতে হবে, 6টা 2 নম্বর প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং 6টা 3 নম্বর প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং 6টা 5 নম্বর প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে মোট তোমাদের 50 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো দেখো, তোমাদের প্রথম যে প্রশ্ন আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 10 = 10। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন যুক্ত ছিল মহলওয়ারি বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত নাকি ভাই কাচারি বন্দোবস্তের সঙ্গে? উত্তর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরাই নাকি কলকাতায় নাকি চেন্নাইতে নাকি দিল্লিতে? উত্তর হচ্ছে রিসরাই। নেক্সট, ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল? উত্তর হচ্ছে রেলপথ। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, প্রার্থনা সমাজের একজন নেতার নাম হলো, এদের মধ্যে কে কে? দেখো, এদের মধ্যে যিনি প্রার্থনা সমাজের একজন নেতা তিনি হচ্ছেন মহাদেব গোবিন্দ রানাডে। পরের প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয় কোথায়? উত্তর হচ্ছে রেঙ্গুনে। আচ্ছা, রেঙ্গুনটা কোথায় অবস্থিত বর্তমানে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। নেক্সট দেখো, পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন কে? করেছেন এর মধ্যে উক্তিটি করেছেন, সঠিক উত্তর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন? তো এদের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 10 নম্বর, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, এর মধ্যে কোন পত্রিকা জড়িত ছিল? সেটা হচ্ছে যুগান্তর পত্রিকা। পরের প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্ন, ঠিক না ভুল দেখো, যে কোনো 5টি। 1 × 5 = 5। দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল, এটা ঠিক। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, এটাও ঠিক। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেরিয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, এটাও ঠিক। লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, এটা ভুল। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, এটাও ভুল। আচ্ছা, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? কমেন্ট লিখে অবশ্যই জানাবে। 6 নম্বর, বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন, এটাও ঠিক, তাই জন্য রাইট দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন চলে যাবো। দেখো, কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয়? উত্তর লিখবে লর্ড ডালহৌসির আমলে। পরের প্রশ্ন, সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে দয়ানন্দ সরস্বতী। নেক্সট, নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদক কে? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? উত্তর হচ্ছে 1906 সালে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6। প্রথম প্রশ্ন কি আছে? দেখো, সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর লিখবে সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। তো সূর্যাস্ত আইনে কি বলা আছে? চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগেই
প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই সূর্যাস্ত আইন চালু করে। নেক্সট দেখো কি আছে, 2 নম্বর প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝানো হচ্ছে সেটা তোমাদের এখানে ডিসপ্লে করা হচ্ছে, আমি আর পড়লাম না। কি কি পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে দেখো, 1813 খ্রিস্টাব্দের অবাধ বাণিজ্য নীতি, অসম শুল্ক নীতি, ইংল্যান্ডের শিল্প বিপ্লব, হ্যাঁ, এইসব কারণের উপর বেস করে অবশিল্পায়ন বলতে কি বোঝে লেখানো হয়েছে। তোমরা একবার দেখে নিও, পড়ছি না, এমনিতেই 50 নম্বর তোমাদের পরীক্ষা, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন চলে যাবো। 3 নম্বরের প্রশ্ন, দিকু কাকে বলা হয়? উত্তর লিখবে, সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলে অভিহিত করত। নেক্সট দেখো, 5 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 3 = 9। প্রথম প্রশ্নে চলে যাবো, কি রয়েছে প্রথম প্রশ্ন, সম্পদের বহির্গমন। ড্রেন থিওরি বা সম্পদের বহির্গমন বলতে বোঝায় ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়াকে। ভারতের ড্রেন থিওরি বা সম্পদের বহির্গমনের প্রবক্তা হলেন দাদাভাই নওরোজি। শর্ট কোশ্চেনেও কিন্তু এটা তোমাদের করিয়েছি, ঠিক আছে। এবার সম্পদের বহির্গমনটা কি দেখো, ব্রিটিশ আমলে ভারতের সম্পদ বিভিন্নভাবে ব্রিটেনে স্থানান্তরিত হতো, ফলে ভারতেরও অবস্থার উন্নতি হতো না। ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা হতো। বস্তুত ভারতে ব্রিটিশ সরকার স্পঞ্জের মতো কাজ করত, ভারতের সম্পদ শোষণ করত আর তাই ইংল্যান্ডে জমা করত। ভারতের ব্রিটিশ আমলে ব্রিটেনের জাতীয় আয়ের 2% সম্পদ ছিল ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। পরের প্রশ্ন কি আছে, টিকা লেখো, জ্যোতিরাও ফুলে। উত্তর লিখবে, জ্যোতিরাও ফুলে ছিলেন মহারাষ্ট্রের একজন উল্লেখযোগ্য সমাজ সংস্কারক। তিনি ভারতীয় সমাজের নিম্নবর্গীয় মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। এই আন্দোলনে তার স্ত্রী সাবিত্রী বাঈয়ের অবদানও ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। খ্যাতির কারণ, ফুলে নারী শিক্ষা প্রসারের জন্য 1851 খ্রিস্টাব্দে পুনা শহরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিধবা পুনর্বিবাহ আন্দোলনের ক্ষেত্রে তিনি মহারাষ্ট্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো, পরের যেটা আছে, টিকা লেখো, সভা সমিতির যুগ। উত্তর লিখবে, ইংরেজ ঔপনিবেশিক শাসনে নতুন ভূমি বন্দোবস্ত, নতুন শিল্প বাণিজ্য ও পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজে পুঁজিবাদী উচ্চবিত্ত শ্রেণী গড়ে তোলে। তারা শ্রেণী স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। সভা সমিতি সমূহ 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সূচনা এবং 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সভা সমিতির যুগ শেষ হয়। এই যুগের উল্লেখযোগ্য সমিতিগুলি ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতায় ইন্ডিয়ান লীগ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের প্রত্যেকটি প্রেসিডেন্সি শহর ও অন্যান্য শহরে এই সময়ে অর্থাৎ 1857 থেকে 1885 খ্রিস্টাব্দের মধ্যে বহু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে অধ্যাপক অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5 × 3 = 15। প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন রয়েছে, সতীদাহ বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। প্রথমে দেখো, এখানে লেখানো কি হচ্ছে, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায়। উত্তর লিখবে, 19 শতকে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে প্রগতিশীল উদারপন্থীরা কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই সময়ের উল্লেখযোগ্য সমাজ সংস্করণ হলেন রাজা রামমোহন রায়। তিনি ভারতীয় সমাজের সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। তারপর পয়েন্ট দেবে, রাজা রামমোহন রায় ও সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। দিয়ে লিখবে, রাজা রামমোহন রায়ের উদ্যোগ। দিয়ে লিখবে, ভারতের সমাজ সংস্কার আন্দোলনের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়। তার উল্লেখযোগ্য সমাজ সংস্কার আন্দোলন হল সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। ব্রিটিশ সরকার এই নিষ্ঠুর প্রথা বন্ধ করার পক্ষপাতী হলেও ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করে ভারতীয়দের ক্ষুব্ধ করতে রাজি ছিল না। শাস্ত্রের উদ্ধৃতি, রামমোহন মনুসংহিতা ও অন্যান্য শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে শাস্ত্রে বিধবাদের সংযমী জীবনযাপনের নির্দেশ দেওয়া হয়েছে, পুড়িয়ে মারা নয়। সতীদাহ প্রথার সমর্থক গোঁড়া ও রক্ষণশীল হিন্দুদের বিরুদ্ধে রামমোহন রুখে দাঁড়িয়েছিলেন। জনমত গঠন, 1818 খ্রিস্টাব্দে এক পুস্তিকা বিতরণ করে তিনি জনমত সৃষ্টির চেষ্টা চালান। সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করে সহমরণ বা সতীদাহ প্রথার তীব্র বিরোধিতা করেন। আইন প্রণয়ন, অবশেষে বড়লাট লর্ড উইলিয়াম বেন্ডিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেজুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। দেখো, এই প্রশ্নের আরও কিছুটা কন্টিনিউশন পার্ট রয়েছে, পরের স্লাইডে চলে আসছি আমরা। দেখো, অবদান,
দিয়ে দেখো অবদান এখানে যেটা লেখানো হয়েছে সেটা লিখবে, আমি আর পড়লাম না। তারপর নেক্সট পয়েন্টে বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগর অবদান, এখানে এর আগে রাজা রামমোহন রায় করলাম, এবার বিবাহের ক্ষেত্রে বিদ্যাসাগর অবদান সেটা এখানে লেখানো হচ্ছে। কি কি পয়েন্টের বেস করে লেখানো হয়েছে দেখো, বিদ্যাসাগর ও বিধবা পুনর্বিবাহ আন্দোলন, শাস্ত্রের উদ্ধৃতি, জনমত গঠন, আইন প্রণয়ন, ঠিক আছে, দিয়ে শেষ করবে দাক্ষিণাত্যে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন। ঠিক আছে, এই বলে শেষ করবে। আমি আর পড়লাম না, ভিডিওটা এমনিতে লম্বা হয়ে যাচ্ছে। দেখো, আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন। ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। উত্তর লিখবে, ভারত ছিল ব্রিটেনের উপনিবেশগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ। উপনিবেশ হিসাবে ভারতীয় অর্থনীতির অভিমুখ ছিল ব্রিটেনের স্বার্থে পরিচালিত। দিয়ে পয়েন্ট করবে, প্রথম পয়েন্ট দেবে, 2 নম্বর পয়েন্ট দেবে, 3 নম্বর পয়েন্ট দেবে, যেমন পয়েন্ট ওয়াইজ লেখানো হচ্ছে ঠিক তেমনভাবে তোমরা পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখবে। ঠিক আছে, 4টে পয়েন্টে এটা লেখানো হলো, এই 4টে পয়েন্ট লিখলেই তোমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। নেক্সট দেখো কি আছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। তো দেখো, হিউমের ভূমিকা এখানে লেখানো হচ্ছে, হিউমের ভূমিকা পয়েন্ট করা হয়েছে। দিয়ে তোমাদের এখানে যেমন করে লেখানো হয়েছে ঠিক তেমনভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, আমি পড়লাম না, চলে আসছি পরবর্তী প্রশ্নে। অথবা স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা যেন লেখো। দেখো, প্রথমে স্বদেশী আন্দোলন সম্বন্ধে এখানে লেখানো হচ্ছে। ঠিক আছে, স্বদেশী হলো বয়কট আন্দোলনের পরিপূরক, এইভাবে এটা লেখা শুরু করবে। তারপর যেমন তোমাদের এখানে পয়েন্ট ওয়াইজ লেখানো হচ্ছে ঠিক তেমনিভাবে পয়েন্ট ওয়াইজ লিখবে। নেক্সট পয়েন্ট দিবে আন্দোলনের উদ্দেশ্য, তারপরে তোমরা পয়েন্ট দিবে শিল্প, তারপরে শিক্ষা, অ্যান্টি সার্কুলার সোসাইটি, স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান। এইরকম পয়েন্টের বেস করে এই স্বদেশী আন্দোলনটা তোমরা লিখবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে লিখে নিয়েছো। এবার চলে আসবো পরবর্তী যে বয়কট আন্দোলন তার সম্বন্ধে। দেখো বয়কট আন্দোলন সম্বন্ধে কি কি লিখবে দেখো, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করলাম। 16ই অক্টোবরে ভারতের যে প্রতিক্রিয়া, প্রথম পয়েন্ট করবে, তারপর হচ্ছে হরতাল ও রাখি বন্ধন, তারপরে পয়েন্ট করবে বয়কট আন্দোলন, বয়কট আন্দোলনের বিস্তার। দেখো প্রথমে 1, 2, 3, 4, 5 5টা পয়েন্টে বিস্তার লেখানো হয়েছে। দিয়ে তোমরা এইভাবে শেষ করবে, আসলে বয়কট বা বিদেশি দ্রব্য বর্জনের মধ্যে দিয়ে ভারতীয় নেতৃত্ববৃন্দ ইংল্যান্ডের শিল্পগোষ্ঠীর কাছে লর্ড কার্জনের কাজের প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। তাদের আশা ছিল ইংল্যান্ডের শিল্পগোষ্ঠীর চাপে ব্রিটিশ পার্লামেন্ট বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। ঠিক আছে, এটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর তোমরা যদি রায়মার্টিনের কোন স্কুলের প্রশ্ন উত্তর চাও সেটাও কিন্তু লিখে পাঠাবে। আর এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা আগে তোমার বইটা পড়ো, তারপরে এই প্রশ্নটা প্র্যাকটিস করবে। আর আমি তোমাদের জন্য তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, 3টে চ্যাপ্টার রয়েছে, সেই 3টে চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সেটা দেখার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের সকলে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।